কাজ কি এমপিসি যে করে এর কাজগুলো কি? এইগুলো কাজ। ফার্স্ট কাজ হচ্ছে যে প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি মানে কি? যে যাতে কোনো জিনিসের দাম খুব বেড়ে না যায়, খুব কমে না যায়। ইনফ্লেশন কন্ট্রোল করা, ইনফ্লেশনকে কন্ট্রোল করাটাকে আমরা কি বলবো? প্রাইসের স্টেবিলিটি বজায়। ইকোনমিক গ্রোথ, এরকম নয় যে ধরো ইনফ্লেশন খুব আমরা কমিয়ে, কেউ ধরো ইকোনমিক গ্রোথও কমে গেল, সেটা তো হলে হবে না। ইকোনমিক গ্রোথকেও আমাদেরকে ম্যানেজ করতে হবে, যাতে ইকোনমি গ্রো করে, তার সঙ্গে সঙ্গে যে জিনিসপত্রের প্রাইস সেগুলোও যাতে কন্ট্রোলে থাকে। সেটাই কাজ, সেটাই এমপিসি দেখে। আর কি করে? জব ক্রিয়েশন। ঠিক আছে, জব ক্রিয়েশনেও হেল্প করে। এটা তো করে বললাম, কিন্তু কিভাবে করে? এই জন্য আরবিআই এর কাছে টুল আছে। টুল মানে কি? টুল মানে যন্ত্রপাতি আর কি। অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে যন্ত্রপাতি, মানে কিছু যন্ত্রপাতি আছে যার মাধ্যমে আরবিআই এগুলোকে কন্ট্রোল, এটা প্রাইস কত, কিসে কত প্রাইস থাকবে, প্রাইস কন্ট্রোল করা, বা ইকোনমিক গ্রোথ টুলস এর মাধ্যমে। সেই টুলস গুলো কি কি? দুটো টুলস আছে মেনলি। এক নম্বর হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল, আর একটা হচ্ছে যে কোয়ালিটেটিভ টুল। দেখো, শুনে খুব কিছুই নয়। ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি, বলো তো, কোয়ান্টিটি কথাটা মানে কি? বলো বলো। কোয়ান্টিটি মানে কোনো কিছু পরিমাণ কতটা আছে, ঠিক আছে, মানে কতটা, সেটাকে বোঝায়। সেটাকে বলে পরিমাণ বা কোয়ান্টিটি। আর কোয়ালিটি মানে, কোয়ালিটি মানে ওটার গুণগত দিকটা বোঝায়, ওটা গুণ কতটা আছে, ঠিক আছে, গুণগত দিকটা বোঝায়, মানে ওটা গুণ বলতে পারি। তাহলে কিছু কিছু পরিমাণগত দিক আছে। পরিমাণগত দিক মানে কিরকম? পরিমাণগত দিক মানে ধরো কোনো কিছু টাকার ক্রেডিট, মানি সাপ্লাইয়ের পরিমাণ, ক্রেডিটের পরিমাণ, সেগুলো হচ্ছে যে কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, আর কোয়ালিটেটিভ মানে, কোয়ালিটেটিভটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভটা এটা ভালো করে পড়তে হবে। আর কোয়ালিটেটিভটা পড়বো কিন্তু অল্প, অতটা ইম্পর্টেন্ট না। আর এই টুলটা অতটা আরবিআই ইউজও করে না, ঠিক আছে। কোয়ালিটেটিভ টুলটা পরে আসছে, ঠিক আছে, এটা পরে পড়বো, তখন ভালো করে ভাবে বুঝে যাবো। এখন কোয়ান্টিটেটিভটা কি বললাম? যে কোনো কিছুর পরিমাণ, কোনো কিছু টাকা বা কোনো ক্রেডিটের পরিমাণ, ঠিক আছে। এরপর কোয়ান্টিটেটিভ টুলটা ফার্স্টে পড়বো, ঠিক আছে, বা এটাকে বাংলায় বলতে পারো যে পরিমাণগত, যাই হোক বাংলায় বলার দরকার নেই, ঠিক আছে। দেখো, কোয়ালিটেটিভ টুলের মধ্যে, সরি, কোয়ান্টিটেটিভটা পড়বো। তাহলে কোয়ান্টিটেটিভ এর মধ্যে কি কি আছে? ফার্স্ট আছে LAF, মানে কি? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এটা কি জিনিস? সব একে একে ডিটেলসে পড়বো, ঠিক আছে। এর মধ্যে আছে রেপো, রিভার্স রেপো আর এমএসএফ, এগুলো সব পড়বো, এখন চিন্তা নেওয়ার কিছু নেই, ঠিক আছে। নেক্সট কি আছে? আর আছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন। আর কি আছে? সিআরআর, এসএলআর কে বলবো রিজার্ভ রেশিও। এই তিনটে জিনিস মেনলি আছে কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে, ঠিক আছে। কি জিনিস? সবগুলো ডিটেলস একদম ভালোভাবে পড়বো, ঠিক আছে। তাহলে তিনটে কি বললাম? LAF, একটা ওএমও, ডিটেলসে পড়লে অটোমেটিক গুলো মনে রয়ে যাবে, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। তো একে এক করে আসছি সব। ফার্স্ট হচ্ছে সিআরআর। সিআরআর মানে কি জিনিস? এখান থেকে কিন্তু কি খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, ঠিক আছে। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও জিনিসটা কি? আচ্ছা, একটা জিনিস বল, এনডিটিএল তো তোমাদের মনে হয় পড়ানো হয়নি না? এনডিটিএল টা পড়াইনি তো? এনডিটিএল আগের দিন কি পড়িয়েছিলাম? আগে এনডিটিএল টা পড়ে নাও, তারপর এগুলো আসছে, নাহলে এগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। এনডিটিএল টাকে পড়ে নাও। এনডিটিএল টা আমারও মনে হচ্ছিল পড়ানো হয়নি। দেখো, এনডিটিএল, এনডিটিএল মানে কি? এর ফুল ফর্ম হচ্ছে নেট ডিমান্ড। এখান থেকে লিখতে শুরু করো। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। টাইম লায়াবিলিটি, হেডিংটা করে নাও, দিয়ে পেন খাতা রেখে দাও। আমি যেটা বলছি একটু ভালো করে শোনো, তারপর লাস্টে লিখবে। এটা হেডিং করে নাও। দেখো, ব্যাংকের আমরা অ্যাসেট আর লায়াবিলিটিটা পড়েছিলাম। অ্যাসেট কি জিনিস আর লায়াবিলিটি কি জিনিস, সেগুলো তো আমরা জানি। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাকে টাকা ইনকাম করে দেবে, যেটা থেকে আমরা টাকা পেতে পারি, যেটা আমার সম্পত্তি, মানে বলতে পারি যেটা থেকে আমরা এমন একটা জিনিসে ইনভেস্ট করেছি যেখান থেকে আমি আরো রিটার্ন পাবো, দ্যাট ইজ অ্যাসেট। আর লায়াবিলিটি মানে কি? বোঝা, মানে কি? ধরো আমি কারোর কাছ থেকে লোন নিয়েছি, তাহলে সেই লোনটা অ্যামাউন্ট আমার কাছে বোঝা,
কারণ এটা তো আমাকে পরে পরিশোধ করতে হবে, আমার কাছে মাথায় একটা চাপ আছে, এই লোনের অ্যামাউন্ট পরিশোধ করতে হবে, তাহলে মানে লোনটা ওয়ান টাইপ অফ লায়াবিলিটি। ঠিক আছে, তাহলে ব্যাংকের পার্সপেক্টিভ থেকে ধরো তোমরা একটা ব্যাংক, তুমি ধরো এসবিআই, ঠিক আছে, নিজেকে এসবিআই এর সঙ্গে তুলনা করো, তুমি ধরো একটা ব্যাংক এসবিআই, ঠিক আছে। এরপর ব্যাংকে সবাই তো টাকা জমা রাখে, যে টাকাগুলো জমা রাখে ব্যাংকের কাছে লায়াবিলিটি, তাই না? কারণ ব্যাংকের কাছে টাকাটা রেখেছে, সেটা ব্যাংকের কাছে বোঝা, ব্যাংকে কি করতে হবে সেটা ওকে দায়িত্ব করে সিকিউরিটি দিয়ে রাখতে হবে, বা পরে যখন ও নিতে চাইবে আবার পরিশোধ করতে হবে। তাহলে এই টাকাটা কি ব্যাংকের কাছে একটা লায়াবিলিটি তো, তাই না? তাহলে এই ব্যাংকের কাছে লায়াবিলিটি, লায়াবিলিটিও দুটো টাইপের হয়। এই ব্যাংকের কাছে যে লায়াবিলিটি আছে, এই লায়াবিলিটি দুটো টাইপের হয়, কি কি? ফার্স্ট হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, আর একটা হচ্ছে যে টাইম লায়াবিলিটি। ঠিক আছে, ডিমান্ড লায়াবিলিটি, টাইম লায়াবিলিটি মানে কি? ধরো ব্যাংকে, আমি সাপোজ বলছি তুমি ব্যাংকে টাকা রাখতে চাচ্ছ, কি কি ভাবে রাখতে পারো? সামওয়ান ইজ ট্রাইং টু জয়েন, এক সেকেন্ড। ওকে, তো দেখো তুমি ধরো ব্যাংকে টাকা রাখতে যাচ্ছ, কিভাবে রাখতে পারো? এক নম্বর, তুমি ধরো সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারো, ম্যাক্সিমাম যেটা সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারো, কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারো, বা কি করতে পারো তুমি সেটাকে এফডি করে দিতে পারো। এফডি সবার জানা আছে তো? এফডি বোঝাচ্ছি, যে যদি জানা না থাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এফডি করে দিতে পারো, আর একটা জিনিস হয় আরডি করে দিতে পারো। আরডি মানে কি? এফডির রিকারিং ডিপোজিট। এই চারটে ভাবে তুমি টাকা জমা রাখতে পারো। এরপর এই চারটের মধ্যে ধরো তুমি কোনটা কোনটা, ধরো তুমি আজকে টাকাটা জমা রাখলে, দেখ কালকেই তুমি ব্যাংকে যেয়ে বলছো যে তুমি ধরো এই চারটে চারটে খাতাতেই জমা রেখেছো, তুমি ধরো সেভিংস অ্যাকাউন্টেও রেখেছো, কারেন্ট অ্যাকাউন্টে রেখেছো, এফডি তেও রেখেছো, আরডি তেও রেখেছো, যে তুমি কালকেই যেয়ে বলছো আমাকে 500 টাকা আমি তুলবো, তাহলে তুমি এখানে কোনটা কোনটা থেকে 500 টাকা সঙ্গে সঙ্গে তুলতে পারবে? তুমি এফডি আরডি থেকে কি সঙ্গে সঙ্গে 500 টাকা তুলতে পারবে? পারবে না। কারণ কি? এফডি আরডি টাইম লিমিট থাকে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টে কি করতে হবে? আমরা যখন খুশি, আমাদের যখন ডিমান্ড হবে তখনই তুলে নিতে পারবো। সেই জন্য এই সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টকে আমরা কি বলবো? ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড লায়াবিলিটি, ঠিক আছে। আর একটা কি? কারেন্ট অ্যাকাউন্ট। এই দুটো জিনিস কি? ডিমান্ড ডিমান্ড লায়াবিলিটি। কারণ কারণ কি? আমাদের যখনই ডিমান্ড হবে ব্যাংক সেই টাকাটা দিতে বাধ্য, ঠিক আছে। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ডিমান্ড লায়াবিলিটি। আর টাইম লায়াবিলিটি মানে কি? এটা একটা টাইম বাঁধা থাকে, যে এই টাইমের আগে তুমি তুলতে পারবে না। কেমন? সেখানে কি কি পড়ছি? এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট। আর একটা কি? রিকারিং ডিপোজিট, রিকারিং ডিপোজিট। ঠিক আছে, এমনটা নয় যে তুলতে একদমই পারবো না, তুলতে পারবো, কিন্তু তুমি ধরো টাইমের আগে তুলতে গেলে তোমাকে কিছু পেনাল্টি দিতে হবে, কিছু টাকা ব্যাংকে দিয়ে তারপর তুমি লায়াবিলিটি দুটো টাইপের, একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, আর একটা হচ্ছে টাইম লায়াবিলিটি। এরপর যেটা বলছি, ব্যাংক টাকা রেখেছো, তাহলে ব্যাংকের কাছে টাকা রেখেছো, ব্যাংক কি করে? ব্যাংক কি, তোমার কি মনে হয় যে ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট রেট দেয় কিছু, কি খুব কম হলেও কিছু একটা ইন্টারেস্ট রেট দেয় তো? ধরো কখনো 2.5% থাকে, কখনো 2.7%, কখনো 3% ইন্টারেস্ট দেয়। তাহলে ব্যাংক কি করে দেয়? মানে ব্যাংকের কাছ থেকে টাকাগুলো কোথা থেকে? ব্যাংক আমাদেরকে তো এক্সট্রা টাকা দিচ্ছে ইন্টারেস্ট সহ। তাহলে ব্যাংক কি করে কামায়? কেউ কি বলতে পারবে? ব্যাংক আমাদের ইন্টারেস্টটা দিচ্ছে, তাহলে ব্যাংকটা চলে কিভাবে? ব্যাংকটা তো ব্যাংক মানে ডুবে যাওয়ার কথা, ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার কথা। এত টাকা দিচ্ছে সবাইকে, কিভাবে দিচ্ছে? কারো জানা আছে কি? ব্যাংক দিচ্ছে এভাবেই, তুমি ধরো সাপোজ ব্যাংকে তুমি 5,000 টাকা জমা রেখেছো, ঠিক আছে, তুমি সাপোজ 5,000 টাকা ব্যাংকে জমা রেখেছো, যেখানে এফডি করতে পারো, আরডি করতে পারো, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে খুশি। ব্যাংক কি করে? এই 5,000 টাকার মধ্যে 4,000 টাকা ধরো ব্যাংক আবার অন্য কাউকে লোন দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে তোমাকে দিচ্ছে 2.5% ইন্টারেস্ট রেট। আর লোন কত? 10% পার্সোনাল লোনের রেটে দেয়। তার মানে কত টাকা কামাচ্ছে বুঝতে পারছো? ঠিক আছে, এখান থেকে এই ব্যাংক এইভাবে টাকা কামায়, ঠিক আছে। 5,000 টাকার মধ্যে ধরো 1,000 টাকা রেখে দিল। কেন রেখে দিল? ধরো তুমি পরে হঠাৎ পরের দিনে চাইতে আসলে, তাহলে ব্যাংকে তো দিতে হবে, সেই 1,000 টাকাতে দেবে, ঠিক আছে। আর বাকি 4,000 কি করে? ব্যাংক অন্য কাউকে, ব্যাংক অন্য কাউকে লোন দিয়ে দিতে পারে, ঠিক আছে, যাকে ধরো অন্য পার্সোনাল কোম্পানিকে দিতে পারে, কোনো মানুষকে, ইন্ডিভিজুয়ালকে দিতে পারে, বা অন্য কোনো ব্যাংককে দিতে পারে, ব্যাংকই ধরো ব্যাংককে লোন দিচ্ছে, বা ব্যাংক অনেক সময় আরবিআই কেও টাকা দেয়, সেটাও পড়বো আমরা, ঠিক আছে। তাহলে ব্যাংক এভাবেই টাকা কামায়। ব্যাংক এরকম নয় যে আমাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে, টাকা দিচ্ছে এত, এগুলো কিছুই নয়। 2.5% কত কম টাকা, এগুলো ইনফ্লেশনেরও বহুত কম টাকা, ঠিক আছে।
তাহলে এটা হলো ডিমান্ড আর টাইম। এরপর এখানে যেটা আছে নেট, দেখো নেট ওয়ার্ডটা আছে। নেট আমরা কি পড়েছিলাম? নেট মানে কি টোটাল থেকে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে, মানে গ্রস থেকে কিছু একটা মাইনাস করে নেটে আসি তো। তার মানে টোটাল যে মানে ধরো এনডিটিএল কিভাবে পাই? এনডিটিএল পাই টোটাল, টোটাল যেটা লায়াবিলিটি, মানে টোটাল ডিমান্ড লায়াবিলিটি, ঠিক আছে, টোটাল ডিমান্ড লায়াবিলিটি প্লাস টোটাল টাইম লায়াবিলিটি মাইনাস ব্যাংক তো কিছু টাকা রেখে দিচ্ছে, মানে ব্যাংক কিছু টাকা ধরো অন্য কাউকে দিয়ে দিচ্ছে, মাইনাস কি করো ডিপোজিটস অফ ব্যাংকস, ঠিক আছে। ডিপোজিট অফ ব্যাংকস মানে কি? ব্যাংক যেখানে ডিপোজিট করে সেই টাকাটা তো ব্যাংক দিতে পারবে না। এনডিটিএল মানে যেটাই বোঝাচ্ছে ব্যাংক তোমাকে যেই টাকাটা দিতে পারবে, মানে পে করতে পারবে, মানে ধরো ব্যাংকের কাছে এখন যেই টাকাটা আছে, ঠিক আছে, সেটা বলবো আমরা এনডিটিএল। ঠিক আছে, তাহলে এনডিটিএল এর ডেফিনেশন লিখে নাও। এনডিটিএল এর ডেফিনেশন লেখো। দেখো, ইট রেফার্স টু দ্য টোটাল ডিপোজিট হেল্ড বাই এ ব্যাংক, ঠিক আছে, মানে ব্যাংকের কাছে এখন কত টাকা আছে সেটাই হেল্ড বাই এ ব্যাংক। বাংলায় লিখে নিতে পারো যে ব্যাংকের কাছে বর্তমানে যে টাকাটা আছে সেটা হচ্ছে যে এনডিটিএল। ঠিক আছে, বাংলায় লেখাতে ইংলিশে লিখলে দেখো পুরো পরিষ্কার হয়ে বুঝে যাবে, যে একদম প্রত্যেকটা ডেফিনেশন স্পষ্ট যে এই বোঝাচ্ছে। ঠিক আছে, বাংলার মধ্যে কি থাকে, বাংলার মধ্যে তুমি ধরো লিখে দিলে মানে কত টাকা থাকে, মানে কি হয়ে থাকে, এগুলো বুঝতে পারবে না অনেক সময়। ঠিক আছে, তার মানে এখানে লিখে নাও যে দ্য অ্যামাউন্ট অ্যাভেলেবল ফর লেন্ডিং, ঠিক আছে, ব্যাংক লেন্ড করার জন্য যে টাকাটা ওর কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে যে এনডিটিএল। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এ এম, আচ্ছা ভুল লিখেছি না, ঠিক বলেছো। হুম, এরকম স্পেলিং মিস্টেক হলে বলে দেবে আমাকে, নাহলে ভুলই রয়ে যাবে। কোনটা বলো? লায়াবিলিটি কোথায় লিখেছি বলো তো? টোটাল ডিমান্ড লায়াবিলিটি, এই লাস্টেরটা বলছো এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো, এটা ভুল লিখেছি, তো বানান ভুল লিখে দিচ্ছি না। লায়াবিলিটি, কিছু বানান ভুল লিখিনি তো। ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, ঠিক আছে। হুম, বলো কার কার বোঝা গেল, কার কার বোঝা গেল না? ক্লিয়ার কি না বলো? হুম, যেটা লিখলাম সেটা হচ্ছে এনডিটিএল রেফার্স টু দ্য টোটাল ডিপোজিটস হেল্ড বাই এ ব্যাংক, মানে ব্যাংকের কাছে যত টাকা পড়ে আছে, মানে ব্যাংক যে টাকাটা ডিপোজিট করে দিয়েছে, মানে ধরো ব্যাংক অন্য কাউকে টাকাটা দিয়ে দিয়েছে, তা বাদে বাকি যেটা পড়ে আছে মানে নেট, সেটাই হচ্ছে যে টোটাল ডিপোজিটস হেল্ড বাই এ ব্যাংক। বা আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অ্যাভেলেবল ফর লেন্ডিং, লেন্ডিং এর এই টাকাটা আছে, মানে ব্যাংক এখনই চাইলে কাউকে দিয়ে দিতে পারে, সেই জন্য সেই রকম টাকাটা, দ্যাট ইজ এনডিটিএল। ঠিক আছে, কোয়েল বোঝা গেছে? কোয়েল, অবশ্যই। হুম হুম হুম, অবশ্যই অবশ্যই। দেখো, আমরা তো আগের দিন পড়লাম কি না, মনিটারি পলিসি আরবিআই এগুলো পড়লাম, মনিটারি পলিসি কন্ট্রোল করে, ঠিক আছে। এরপর আরবিআই যে মনিটারি পলিসি কন্ট্রোল করে সেটা কে করে? না এমপিসি করে। এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি, ঠিক আছে। এটা এটা সম্বন্ধিত একটা আর্টিকেলও দেখাবো, আজকে নিউজ পেপারে বেরিয়েছিল, ঠিক আছে, সেটা পরে দেখাচ্ছি। তাহলে এই মনিটারি পলিসি কমিটি কি করে? মনিটারি পলিসি কন্ট্রোল করে। তারপর মনিটারি পলিসি কন্ট্রোল করা মানে কি, মানে আসলে কি কাজ করে? আসলে তিনটে কাজ করে। কাজ হচ্ছে যে প্রাইস স্টেবিলিটি, স্টেবিলিটি কোনো জিনিসের দামগুলোকে স্টেবল নিয়ে আসা, ধরো কোনো সময় জিনিসের দাম বেড়ে যায়, ইনফ্লেশন হয়ে যায়, তাই না, মার্কেটে ইনফ্লেশন, কখনো ডিফ্লেশন, দাম কমে যায়, সেইগুলোকে কন্ট্রোল করে, দামটা যেন ঠিকঠাক থাকে, সেটাই প্রাইস স্টেবিলিটি করে।
আর কি করে, ইকোনমিক গ্রোথের দিকে খেয়াল। যদি ধরো ইনফ্লেশন খুব কমিয়ে নিয়ে চলে আসে, ধরো ইনফ্লেশন বেশি হচ্ছিল, আরবিআই কি করলো, ইনফ্লেশন একদম কম করে দিল, তাহলে কি হতে পারে, একটা পসিবল চান্স থাকে যে ইকোনমিক গ্রোথও কমে যায়। ঠিক আছে, মার্কেটে যখনই যায় একটা পসিবিলিটি থাকে যে ইকোনমিক গ্রোথও কমে যায়, তাহলে যাতে ওইটাও যাতে না কমে যায় সেটাও দেখে, তাহলে ইকোনমিক গ্রোথ কে ঠিক রাখা, প্রাইস স্টেবিলিটি করা, আর একটা কি জব ক্রিয়েশন, জব ক্রিয়েট করা, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট যাতে কম হয় সেদিকে খেয়াল রাখা, সেটা হচ্ছে যে আরবিআই মনিটারি পলিসি রোল। এরপর মনিটারি এই যে এগুলো করে কিভাবে করে, এই যে প্রাইস স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ, জব ক্রিয়েশন, এগুলোই পড়বো। ঠিক আছে, করে দুটো উপায়, একটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ টুল, আর হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি, কোয়ান্টিটি যে পরিমাণ, ঠিক আছে, পরিমাণগত দিকটা, মানে আরবিআই কি করে যে বিভিন্ন মানি সাপ্লাইয়ের পরিমাণটা কন্ট্রোল করে, ঠিক আছে, মার্কেটে কত সাপ্লাই হবে, কতটা ক্রেডিট হবে, এই জিনিসের পরিমাণটা কতটা, কোয়ান্টিটিটা কন্ট্রোল করে, দ্যাট ইজ কল্ড কোয়ান্টিটেটিভ টুলস। আর একটা কি কোয়ালিটেটিভ, কোয়ালিটি মানে কি, কোনো কিছু গুণগত দিকটা, সেটা হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, কোয়ালিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটেটিভ টুলস মানে ধরো কোনো কিছু ডাইরেকশন চেঞ্জ করে সেটা করে, ঠিক আছে, তাহলে এটা পরে পড়বো আমরা, এখন আমরা শুধু কোয়ান্টিটেটিভটা পড়বো, ঠিক আছে। কোয়ান্টিটেটিভটা পড়তে যেই আমরা এখন এনডিটিএল এ গেলাম, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে তিনটে মেন জিনিস আছে, একটা হচ্ছে এলএএফ। এলএএফ কি জিনিস, লিকুইডিটি, মধ্যে আছে রেপো, রিভার্স রেপো, এমএসএফ, এগুলো কি জিনিস পরে পড়বো এগেন, ঠিক আছে, পরে পরে আস্তে আস্তে সব পড়বো, এখন শুধু জাস্ট নামগুলো শুনে রাখো। নাম্বার টু কি, ওপেন মার্কেট অপারেশন। আর থার্ড কি, রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিও আছে সিআরআর আর এসএলআর, এই তিনটে ভাবে, এই তিনটে আছে কি জিনিস, আস্তে আস্তে আসছি, ঠিক আছে। আচ্ছা, তুমি এনডিটিএলটা বুঝতে পেরেছো, এনডিটিএলটা সময় জয়েন করেছিলে, না এনডিটিএলটা আরেকবার বোঝাবো? ওকে, 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 আর কারো কিছু এখান পর্যন্ত প্রবলেম আছে? আশা করছি কারোর প্রবলেম নেই। তো এরপর যেটাই আসছিলাম সেটা বুঝে নাও। ফার্স্টে কি ছিল আমাদের, সিআরআর মানে কি, ক্যাশ রিজার্ভ রেশিও। এইমাত্র তোমাকে যেই এক্সাম্পলটা দিলাম, ধরো তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছো, ঠিক আছে, তুমি তুমি নয়, ধরো সবাই মিলে, ধরো যতজন ব্যাংকে যতজন কাস্টমার আছে, সবাই সবাই মিলে টোটাল ব্যাংকে যেটা জমা হয়েছে সেটা দেখছি যে ব্যাংক 5,000 টাকা সাপোজ, ঠিক আছে, 5,000 টাকা জমা। ব্যাংক কি করে, ব্যাংক তো বললাম যে বাকি টাকাটা কি লেন্ড করে দেয়, দিয়ে দেয়, লোনে দিয়ে দেয়, বা যে কোনো ভাবে দিয়ে দিতে পারে, ইনভেস্ট করে দেয় ব্যাংক সেটা, ঠিক আছে, ব্যাংকে সেট বানিয়ে নেয়। তুমি 5,000 টাকা ব্যাংকে দিলে, ব্যাংকের কাছে লায়াবিলিটি, ব্যাংক এই লায়াবিলিটিটাকে কি করে, অ্যাসেটে কনভার্ট করে নেয়, ঠিক আছে, কি করে, লোন দেয় কাউকে। কিন্তু ব্যাংক চাইলে পুরো টাকাটাই লোন দিতে পারবে না, 5,000 টাকার মধ্যে 5,000 টাকাই লোন দিতে পারবে না, কিছু কম টাকা দিতে হবে, 4,000, 4,500, 4,500, তাহলে সেটা কে ডিসাইড করে কত টাকা লোন দিতে পারবে, বা কত টাকা কি করতে বাকি, যে এর মধ্যে 4,000 টাকা লোন দিয়ে দিল ব্যাংক, ঠিক আছে, এটা অ্যাসেট হিসাবে লোন দিয়ে দিল কাউকে, বাকি কতটা পড়ে আছে, পড়ে আছে তো, এই 1,000 টাকা হচ্ছে রিজার্ভ, ঠিক আছে, এই 1,000 টাকা ব্যাংক নিজের কাছে রাখতে পারে, অথবা ব্যাংক অন্য কারো কাছে মানে কি, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আরবিআই এর কাছেও রাখতে পারে। তাহলে সেটাই হচ্ছে যে রিজার্ভ রেশিও, মানে ব্যাংক যেই টাকাটা রিজার্ভে রাখবে, ঠিক আছে, আমরা এই সিআরআর এসএলআর এগুলো রিজার্ভ রেশিওর পার্ট। তাহলে এই যে টাকাটা বাকি, এই বাকি টাকাটা এটাকে বলবো রিজার্ভ রেশিও, মানে ব্যাংকের এটা ম্যান্ডেটরি রিজার্ভে রাখতেই হবে। কেন, কারণ কি, পরের দিন ধরো হঠাৎ করে কারো এমার্জেন্সি টাকা দরকার হলো, কেউ টাকা তুলতে গেল, তাহলে তো ব্যাংক টাকা দিতে পারবে না, তাই না? তাহলে এই জন্য আরবিআই কিছু রুল সেট করে দিয়েছে, এত টাকা জমা রাখতে হবে, তুমি পুরো টাকাটাই দিয়ে দিতে পারো না। তাহলে যেই টাকাটা দিয়ে দিতে হবে, তার একটা পার্ট হচ্ছে সিআরআর, মানে সিআরআর মানে কি, দেখো নামটার মধ্যে, নামটা ভালো করে লক্ষ্য করো, ক্যাশ রিজার্ভ রেশিও, মানে কি ক্যাশ রিজার্ভ করতে হবে, ক্যাশ, ঠিক আছে, মানে অন্য কিছু ফর্মে হলে হবে না, ক্যাশ হিসাবে ব্যাংকে ওই টাকা, ধরো এসবিআই এর কথা বলছি, এসবিআই কে ওই টাকাটা কি করতে হবে, রিজার্ভ রাখতে হবে, কার কাছে, নিজের কাছে নয়, ওটা কাকে দিতে হবে, যে আরবিআই কে দিতে হবে, আরবিআই কাছে রেখে দেবে, ঠিক আছে। তাহলে দেখো, স্পেসিফাইড পোর্শন অফ এনডিটিএল, মানে যেটা এনডিটিএল যে পার্টটা, মানে ব্যাংক যেটা লেন্ড করতে চায়, এই যে 5,000 টাকা লেন্ড করতে চায়, তার মধ্যে কিছু পোর্শনটা, ঠিক আছে, হ্যাজ টু কিপ উইথ আরবিআই, এই আরবিআইটা খুব ইম্পর্টেন্ট, কিছু আরবিআই এর কাছে রাখতাম, তার মানে এই এই 1,000 টাকাটা কি করবে, কিছু পোর্শন আর যে আমাদের সেন্ট্রাল ব্যাংক সেখানে রেখে দিবে, ঠিক আছে, সেই ক্যাশটাকে বলবো, হলো।
একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সিআরআরটা যেটা রেখে দিচ্ছে এর এর উপরে ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না। ঠিক আছে, এটা জিরো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্টই পাবে না। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ব্যাংক ডাজ নট গেট এই অ্যামাউন্টের উপর কোনো ইন্টারেস্ট পাবে না। ঠিক আছে, এই জন্য আমি এগুলো হলুদ কালারে বোল্ড করে দিয়েছি। ঠিক আছে, যাতে পরে এক নজরে যখন দেখি রিভাইজ করতে। আর কি, ইনক্রিজিং সিআরআর, ধরো এরপর আরেকটা জিনিস আসছে, তাহলে এই দুটো জিনিস বোঝা গেল যে এটার পাবে না। আর কি, এটা এনডিটিএল এ কিছু একটা পার্টিকুলার পার্ট, এটা কত পার্ট সেটা মনে রাখার দরকার নেই। কারণ এটা প্রতি বছর চেঞ্জ হতে থাকে। সিআরআর কখনো বাড়ায় কখনো কমায়, সেটা মার্কেট কিভাবে এবার কখন বাড়াবে আর কখন কমাবে সেটা কিভাবে বুঝবো। দেখো, সাপোজ আমি বললাম যে কি হয়েছে, ইনফ্লেশন হয়ে গেছে। ঠিক আছে, মানে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে, এবার ব্যাংক এরপর কি চাইবে, আরবিআই কি চাইবে, আরবিআই যখনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আরবিআই চাইবে যে মার্কেট থেকে টাকা তুলে নিতে, মানুষের হাতে টাকা কমে যায়, তখনই তো ইনফ্লেশন কম কন্ট্রোল হবে। এটা অনেকবার পড়েছি আগে। ঠিক আছে, যে টাকা মার্কেট থেকে তুলে নিলেই তবেই একমাত্র ইনফ্লেশন কমপ্লিট, এই সরি, কন্ট্রোল হবে। তাহলে আমি কি বললাম, ইনফ্লেশন বেড়ে গেছে, এরপর আরবিআই কি করবে, টাকা তুলে নিতে চাইবে। তুলে নিতে কিভাবে চাইবে, ধরো সিআরআর, সাপোজ এক্সাম্পল দিলাম, ব্যাংক কি করেছে যে আরবিআই কি করেছে, সিআরআর বাড়িয়ে দিয়েছে। মানে কি বলেছে, ব্যাংক গুলোকে বলেছে যে যেই টাকাটা 5,000 টাকা চাইলো, তুমি বেশি বেশি করে টাকা জমিয়ে রাখো। ধরো তুমি 5,000 টাকা মানে 2,000 টাকা সিআরআর হিসেবে রেখে দাও, 2,000 টাকা তুমি রিজার্ভ রেখে দাও। তার মানে কি হবে, তাহলে ব্যাংক কত টাকা লেন্ড করতে পারছে, 3,000 টাকা পাচ্ছে। আগে যেখানে 4,000 টাকা পাচ্ছিল, এখন 3,000 টাকা। তার মানে মানুষের কাছে তো এই 3,000 টাকাটা যাবে, এই 2,000 টাকাটাই মানুষের কাছে যাবে, এটা তো রিজার্ভ থেকে যাচ্ছে। তার মানে দেখো ব্যাংক কি হচ্ছে, ইভেনচুয়ালি ব্যাংকের কাছে, সরি, মানুষের কাছে টাকার পরিমাণটা কমে যাচ্ছে। ব্যাংক যখনই চাইবে, যে ধর আরবিআই যখনই চাইবে যে আমি মার্কেটে টাকা কমিয়ে নেবো, ইনফ্লেশন কন্ট্রোল করবো, তখন কি করে, সিআরআর কে বাড়িয়ে দেবে। সিআরআর বাড়িয়ে দিলেই ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি করলো, ইনক্রিজিং সিআরআর রিডিউসেস লেন্ডিং ক্যাপাসিটি অফ ব্যাংক, তাহলে ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি কমিয়ে দেয়। দেখো ব্যাংক আগে যেখানে 4,000 টাকা লেন্ড করতে পারছিল, এখন 3,000 টাকা মাত্র লেন্ড করছে, মানে লেন্ডিং ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে, তার মানে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে গেছে। বোঝা গেছে, তাহলে এটা কোথায় আছে, এটা আরবিআই অ্যাক্ট 1934, এই অ্যাক্টে লেখা আছে সিআরআর। বোঝা গেছে সিআরআর কি জিনিস, সবার ক্লিয়ার? কাটা আসছে, এক সেকেন্ড দাঁড়াও তো তাহলে, এক সেকেন্ড। এরপর বলো তো ঠিক আসছে কিনা, ঠিকঠাক আসছে না কাটাকাটি আসছে? ঠিক আছে, কাটা হলে বলবে। ঠিক আছে, ওয়াইফাইটা দিলে একবার ডিসকানেক্ট করে দেখবো। ওকে, বলো সিআরআরটা বোঝা গেল না, আরেকবার বোঝাবো? ক্লিয়ার হয়েছে সিআরআর? ওকে ওকে ওকে, এরপর বোঝাচ্ছি। কোথাটার প্রবলেম হলে আমাকে বলবে। ঠিক আছে, ভয়েসে প্রবলেম হলে বলবে। দেখো সিআরআর কি বললাম, যে ব্যাংকের কাছে টাকা রেখেছো। ঠিক আছে, এই 5,000 টাকার মধ্যে ব্যাংক কি করবে, ব্যাংক একটা টাকা লেন্ড করবে, মানে কি, মানে টাকাটা লোনে দেবে, অন্য কাউকে টাকা কামানোর জন্য লোনে দেবে। ঠিক আছে, তুমি ব্যাংকের কাছে দিচ্ছ, তার মানে ব্যাংকের কাছে ওটা লায়াবিলিটি, লায়াবিলিটিটাকে অ্যাসেটে কনভার্ট করবে। ঠিক আছে, কিন্তু কি করবে, ব্যাংক পুরো টাকাটা লোন দিয়ে দিতে পারে না, কিছু টাকা নিজের কাছে রিজার্ভে রাখতে হবে। কেন রাখতে হবে, কারণ পরে কারো দরকার হলে সেই ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে। ঠিক আছে, তাহলে যেই টাকাটা ব্যাংক ওই টাকাটা রিজার্ভে রাখে, এই টাকাটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, মানে ক্যাশ হিসাবে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, এটা ক্যাশ হিসাবে রাখতে হবে, ফর্মে রাখলে হবে না। আর কার কাছে রাখতে হবে না, আরবিআই এর কাছে জমা রাখতে হবে, আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হবে। আর এটার উপর ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না। ঠিক আছে, ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না। তাহলে এখানে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো তুমি ব্যাংকের কাছে কি করেছো, 5,000 টাকা জমা রেখেছো, দিয়ে ব্যাংক কি করলো, এর থেকে 2,000 টাকা সিআরআর হিসাবে আরবিআই কে দিয়ে দিল, যে আরবিআই তুমি এই টাকাটা জমা রাখো। ঠিক আছে, জমা রেখে দিবে,
এটা কোনো ইন্টারেস্টও পাবে না, কিছুই পাবে না, টাকা হিসাবে জমা রেখে দেবে। আর বাকি যে রইলো 3,000 টাকা, সেটা ব্যাংক কি করে লেন্ড করবে, মানে ব্যাংক এটা লোন দেবে কাউকে, অন্য কাউকে লোন দেবে, দিয়ে এই টাকাটা থেকে টাকা ইনকাম করবে, এটা তার কাছে অ্যাসেট। আর এই 2,000 টাকাটা, এটা হয়ে গেল সিআরআর, জাস্ট জমা রেখে দেবে, ক্যাশ হিসাবে জমা রেখে দেবে। ঠিক আছে, তাহলে এইটা যখনই সিআরআর বাড়িয়ে দেবে, তখন কি হবে, ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি কমে যাবে। কেন কমে যাবে? দেখো আগের বারে কি, ধরো 1,000 টাকা সিআরআর ছিল, ঠিক আছে, 1,000 টাকা সিআরআর ছিল, তার মানে কি ব্যাংক 4,000 টাকা লোনে দিতে পারছিল, ঠিক আছে, লেন্ড করতে পারছিল। আর এখানে দেখো 5,000 টাকা থেকে 2,000 টাকা ধরো সিআরআর, তার মানে দেখো যখনই আমরা সিআরআর বাড়িয়ে দিলাম, 1,000 থেকে সিআরআর 2,000 করে দিলাম, তখনই দেখো যেটা লেন্ড করছিল 4,000 আর 3,000 কমে গেল। তার মানে ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি, ব্যাংক কম লেন্ড করতে পারে, মানে লেন্ডিং ক্যাপাসিটি মানে লোনে দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, লেন্ড করার ক্ষমতা কমে যায়। আর এটা কোথায় আছে? আরবিআই অ্যাক্ট 1934, এই অ্যাক্টে আছে। বলো ক্লিয়ার কিনা? ভয়েসটা কি আগে? ওকে, তাহলে 1 সেকেন্ড দাঁড়াও, ওয়েট করো। এরপর বলো তো ঠিক মাস আগের থেকে। ওকে, ঠিক আছে, প্রবলেম হলে বলো। নেক্সট কি আছে? নেক্সট আছে এসএলআর। এসএলআর কি জিনিস? এসএলআর হচ্ছে যে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও, ঠিক আছে, দেখো, হ্যাঁ হ্যাঁ, বানান ঠিক লিখেছি, দেখো, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও মানে কি, এই জিনিস, আগেরটা কি বললাম যে ক্যাশ হিসাবে জমা রাখতে হবে, কিন্তু এসএলআরটা এমন জিনিস, এসএলআরটা ক্যাশ হিসাবে নাও হতে পারে। কি হতে পারে? ক্যাশ তো হতে পারে, তার সঙ্গে গোল্ড হতে পারে, সোনা হিসাবে জমা রাখতে হবে, অথবা জিসেক হতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্ট সিকিউরিটি কি জিনিস এটাও পড়ছি, ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র ক্যাশ ফর্মে নয়, এটা গোল্ড ফর্মেও হতে পারে, অথবা যে কোনো সিকিউরিটি ফর্মেও হতে পারে। আর সিআরআরটা কি ছিল, যে সিআরআরটা আরবিআই এর কাছে জমা রাখতে হয়, আরবিআই এর কাছে রাখতে হয়, সেটা বললাম তো, কি উইথ আরবিআই এর কাছে রাখতে হয়, এটা ব্যাংকের নিজের কাছে রাখতে হয়, ঠিক আছে, আরবিআই এর কাছে নয়, ব্যাংক নিজের কাছে একটা জমা রাখবে, ঠিক আছে, সেটাই হচ্ছে যে এসএলআর। এরপর এর ওপর কি করতে পারে, আরবিআই টাকা কামাতে পারে চাইলে, আরবিআই এর উপর ইন্টারেস্ট পায়। কেন পায়? দেখো, যদি ক্যাশ হিসেবে তো জমা রাখে তাহলে তো ইন্টারেস্ট পাচ্ছে না, কিন্তু যদি গোল্ড হিসাবে জমা রাখে, ধরো আজকে কি করলো, এসএলআর হিসাবে ধরো 2 কেজি গোল্ড রেখে দিল, ঠিক আছে, 2 কেজি সোনা হিসাবে এসএলআর ব্যাংক রেখে দিল, 2 কেজি গোল্ডের যেটা আজকে দাম, 5 বছর পরে তো 2 কেজি গোল্ডের দাম বেড়ে যাবে, তার মানে এটা থেকে ইন্টারেস্ট পাচ্ছে, তার মানে এখান থেকে ব্যাংক ক্যান আর্ন ইন্টারেস্ট অন দিস অ্যামাউন্ট, এই এসএলআর থেকে ইন্টারেস্ট চাইতে পারে। সিমিলার গভর্নমেন্ট সিকিউরিটি মানে কি জিনিস? গভর্নমেন্ট সিকিউরিটি কিছু না, একটা জাস্ট কাগজের টুকরো, একটা কাগজ, যেখানে কি থাকে, গভর্নমেন্টের সিগনেচার থাকে, আর এটার একটা গভর্নমেন্টের মানে কিছু একটা লেখা থাকে, ঠিক আছে, কিছু মানে ধরো এটা এইভাবে লেখা থাকে যে আমি এটার এত ভ্যালু ডিসাইড করছি, এটার কিছু একটা ভ্যালু থাকে, ঠিক আছে, এটা যদি কাউকে সেল করতে যাও, এটা সেল করলে তুমি এখান থেকে টাকা পাবে, গভর্নমেন্ট, এটার উপরে ইন্টারেস্ট পাওয়া যায়। ধরো এটা 100 টাকা আজকে দাম বললে, দিয়ে এখানে লেখা থাকে যে তুমি যদি এটা 1 বছর পরে জমা দাও, সেটা 110 টাকা দাম হবে, তাহলে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা হচ্ছে আরবিআই অ্যাপ্রুভড হতে হবে, আরবিআই অ্যাপ্রুভড গভর্নমেন্ট সিকিউরিটি, বা বন্ড পেপারের মতো তোমরা বলতে পারো, বন্ড, বন্ড যেটা, সেই বন্ডের মতো, যে টুকরো যেটা দাম থাকে থাকে একটা পার্টিকুলার। তাহলে এসএলআর এই 3টে ফর্মে হতে পারে, ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে, বা গভর্নমেন্ট সিকিউরিটি, ঠিক আছে। আর এটাও সেম, যে সিআরআর বাড়ালে ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি কমে যায়, এখানেও সেম, যদি এসএলআর বাড়ায়, এগুলো কি অ্যাকচুয়ালি রিজার্ভ, তো ব্যাংকের কাছে রিজার্ভ রাখতে হয়, আর রিজার্ভ যত বেশি রাখবে, তত অ্যামাউন্ট তুমি লোনে দেওয়ার জন্য তোমার কাছে কমে যাবে, তাই না? তাহলে এখানেও কি সেম, লেন্ডিং ক্যাপাসিটি কমে যায়। আর এটা কোন অ্যাক্টে আছে? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, আগেটা ছিল 1934, এটা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এটা হচ্ছে যে এসএলআর। তাহলে কি দুটো কি ডিফারেন্স, একবার পুরোটা একবার রিভাইজ করে দিই। সিআরআর কি ছিল?
সিআরআর শুধুমাত্র ক্যাশ হিসাবে রিজার্ভে রাখতে হবে, কার কাছে রাখতে হবে না, আরবিআই এর কাছে রাখতে হবে। আর এসএলআর কে কি করতে হবে, এসএলআর মানে সেটা তুমি গোল্ড হিসাবে রাখতে পারো, ক্যাশ রাখতে পারো, বা যে কোনো গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে রাখতে পারো। এটা আরবিআই এর কাছে রাখতে হবে না, যেটা ব্যাংক নিজের কাছে রাখতে হবে। ঠিক আছে, এগুলো এখন লিখতে হবে না, সব এই নোটগুলো দিয়ে দেবো, তারপর লিখে নেবে। ঠিক আছে, ব্যাংকের নিজের কাছে রাখতে হবে এসএলআর। তাহলে সিআরআর মানে ক্যাশে রাখছে, ক্যাশ যদি একটা তুমি ধরো আজকে 500 টাকা তোমার কোথাও রেখে দিলে, 5 বছর পরে তো 500 টাকায় পাবে, কোনো ইন্টারেস্ট পাবে না। এটাও সিআরআর তো সেম, রিজার্ভ তুমি রেখে দিচ্ছ যখন, সেটা তুমি 5 বছর পর আজকে যেটা রাখছো 5 বছর পরে একই জিনিস পাবে, কোনো ইন্টারেস্ট পাবে না এটার উপর। কিন্তু এসএলআর যখনই আমরা গোল্ড হিসাবে বা গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে রাখবো, তার মানে এটার উপর ইন্টারেস্ট আমরা ভবিষ্যতে পাবো। ওকে, আর কি এটাও ধরো সিআরআর এসএলআর বাড়িয়ে দিই, কি বলে ইনফ্লেশন কমে যাবে, আর ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটিও কমে যাবে। ঠিক আছে, আর দুটোর অ্যাক্ট মনে রাখবে, সিআরআর 1934, এসএলআর 1949। বলো কার বোঝা গেল না? সবার ক্লিয়ার? চলো তাহলে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট আগে ফুল ফর্মটা লিখে দিই। রেপো রেট মানে হচ্ছে রিপারচেস রেট। ঠিক আছে, রিপারচেস কি জিনিস এটা দেখো, এটা এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, ধরো এটা একটা যে কোনো ব্যাংক, এইখানে যেটা আছে ডান দিকে নীল ব্যাংকটা, এটা তো যে কোনো কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, আমি সাপোজ এসবিআই বলে দিলাম, এনি কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, যে কোনো, ঠিক আছে। আর বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে আরবিআই। ওকে, এরপর ধরো এসবিআই এর কি হয়, বিভিন্ন ব্যাংকের তো নানা সময় টাকার দরকার পড়ে। ঠিক আছে, বিভিন্ন সময় নানা কারণে বিভিন্ন কারণে টাকার দরকার পড়ে। এরপর এসবিআই কোথা থেকে সেই টাকাটা নেবে? ঠিক আছে, যখন ধরো হঠাৎ কোনো টাকার দরকার পড়লো, সেটা কোথা থেকে নেবে? সেটা নেবে আরবিআই কাছ থেকে। আরবিআই কাজ হচ্ছে কোনো ব্যাংক, আরবিআই কি কি বলে, আরবিআই কে বলে ব্যাংক অফ ব্যাংকস, মানে ব্যাংকেরও ব্যাংক, যেমন বাপেরও বাপ আছে সেরকম ব্যাংকেরও ব্যাংক আছে, সেটা হচ্ছে আরবিআই। ঠিক আছে, তাহলে আরবিআই কি করে, আরবিআই এসবিআই কে টাকা দেয়। ঠিক আছে, ধরো এখানে আমি লিখে দিচ্ছি ক্যাশ, ক্যাশ টাকা দিয়ে দিল, আরবিআই এসবিআই কে দিয়ে দিল। ঠিক আছে, যখনই এসবিআই এর তো এমনি এমনি টাকাটা দেবে না, যে ধরো এই যে কোনো কমার্শিয়াল ব্যাংকে দিচ্ছে, তাহলে এসবিআই তো ধরো যে কোনো এস্টাবলিশ ব্যাংক এর উপর ভরসা করে। কিন্তু যে কোনো আরো সব ব্যাংক আছে না, ছোটখাটো ব্যাংক আছে ধরো, যেগুলো অতটা নাম করা নয়, তাহলে সেগুলোকে কোন ভরসায় দেবে? সেখানে ভরসা হচ্ছে যে কোল্যাটারাল, আমরা আগের দিন পড়েছিলাম তো কোল্যাটারাল, কোল্যাটের সরি ল্যাটেরাল, হ্যাঁ। কোল্যাটারাল মানে কি, যেটা আমরা বলি বন্ধক। ঠিক আছে, কোনো কিছু জিনিস বন্ধক রাখতে হয়। তাহলে এখানে কি, এখানে তো আর ধরো গরু ছাগল মোটরসাইকেল এসব বন্ধক গ্রামে ফামে চলে। এখানে কি বন্ধক রাখে, এখানে গভর্নমেন্ট সিকিউরিটি বন্ধক রাখে। ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটি বন্ধক রাখে। তাহলে কি বললাম, আরেকবার বলে দিই, আরবিআই এসবিআই কে টাকা দিল। ঠিক আছে, তার বদলে এসবিআই গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই কে দিয়ে দিল, যে তুমি এই গভর্নমেন্ট সিকিউরিটি রাখো। দিয়ে 5 বছর ধরো, ধরো 5 বছরের জন্য লোন নিয়েছে। তাহলে ক্যাশ টাকা আমি সাপোজ বললাম 10,000 টাকা, 10,000 টাকা এসবিআই এসবিআই নিয়েছে, টাকা নিয়েছে আরবিআই এর কাছ থেকে। আর বদলে কি করেছে, এসবিআই একটা গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই কে দিয়ে দিয়েছে, হয়ে গেল। এরপর 5 বছর পরে যখন এসবিআই আরবিআই এর কাছে টাকাটা আবার নেবে, ঠিক আছে, মানে সরি টাকাটা নেবে নয়, দেবে, তার 5 বছর পর কি একবার পরিশোধ করতে হবে, তো টাকাটা লোনটা পরিশোধ করতে হবে। তাহলে লোন যখন পরিশোধ করবে, এ কি করবে, এসবিআই কি দেবে, একে 10,000 টাকাটা দেবে, প্লাস যেটা ইন্টারেস্ট হচ্ছে সেটা দেবে। দুটো জিনিস দিল, দিয়ে বদলে কি করবে, এই যে গভর্নমেন্ট সিকিউরিটিটা দিয়েছিল, গভর্নমেন্ট সিকিউরিটি আবার পারচেস করে নেবে আবার, তাই না? যখন এই টাকাটা দিয়ে দিল আরবিআই কে, এই গভর্নমেন্ট সিকিউরিটি এমন নয় যে আরবিআই এর কাছে রয়ে যাবে, আরবিআই এর কাছ থেকে আবার নিয়ে নিল। তার মানে কি করছে, গভর্নমেন্ট সিকিউরিটিটা দিয়েছিল, দিয়ে আবার পারচেস করেছে, তাই না? সেই জন্য এটাকে বলে রেপো। এটা অ্যাকচুয়ালি কি, মোদ্দা কথা হচ্ছে যে রেপো রেট ওটাই, যেই রেটে আরবিআই কোনো ব্যাংকের লোন দেয়, সেই রেটটা হচ্ছে রেপো রেট। বা রিপারচেস, রিপারচেস কেন হয়েছে, কারণ এই যে গভর্নমেন্ট সিকিউরিটিটা এটা আবার পারচেস করছে, সেই কারণে এটাকে বলে রিপারচেস। ঠিক আছে, রেপো রেট মানে শুধু এই এই কথাটা মনে রাখবে, যে রেপো রেট মানে কি, যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যেই রেটে লোন দেয় সেটা হচ্ছে রেপো রেট। একটা একদম পাতি বাংলা কথা। ঠিক আছে, যেমন কোনো ব্যাংকের কাছ থেকে আমরা লোন নিই, 10%, 8% লোনে নিই, তাহলে যেই পার্সেন্টে, সেই পার্সেন্টটাকে বলে রেপো রেট। ঠিক আছে, রেপো রেট তাহলে কি বললাম, অ্যাট হুইচ ব্যাংক বরোস ফান্ডস ফ্রম আরবিআই। ঠিক আছে,
এই যে কোন একটা ব্যাংক আরবিআই কাছ থেকে যে রেটে ফান্ড বড় করে, ঠিক আছে, যেই রেটে টাকা বড় করে সেই রেটটাই হচ্ছে রেপো রেট। তাহলে এটাকে রিপারচেস অপশনও বলা হয় বা রিপারচেস এগ্রিমেন্টও বলা হয়। দেখো এটা একটা অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট তো, তাই না, যে তুমি 5 বছর পরে জিসেকটা নাও, আবার 5 বছর পরে আমি জিসেকটা আবার রিপারচেস করে নেবো, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় রিপারচেস এগ্রিমেন্ট। বোঝা গেল? তাহলে সেটাই লেখা আছে, ব্যাংক লেন্ডস দেয়ার জিসেক উইথ অ্যান অ্যাসিউরেন্স টু বাই দেম ব্যাক আফটার এ স্পেসিফাইড টাইম। ঠিক আছে, তাহলে ব্যাংক কি করে, লেন্ড করে একটা গভর্নমেন্ট সিকিউরিটি উইথ অ্যান অ্যাসিউরেন্স, একটা অ্যাসিউরেন্স দেয় যে 5 বছর পরে আমি আবার এটাকে বাই করে নেবো, ঠিক আছে, তাহলে সেটাই ব্যাংক। আর এটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা কি বলা আছে যে ব্যাংকস ক্যান নট ইউজ দিস এসএলআর কোটা ফর দিস, মানে কি ব্যাংক যদি চাই, ধরো ব্যাংকের কাছে এসএলআর কোটা থাকে, তো ব্যাংকের কাছে ধরো এসএলআর কোটাতে কিছু ধরো গভর্নমেন্ট সিকিউরিটি রেখেছে, এটা জমা রাখতে হয়, ঠিক আছে, এসএলআর এ কিছু রেখেছে, তাহলে ব্যাংক যদি বলে যে আমি এই এসএলআর এর গভর্নমেন্ট সিকিউরিটি তোমাকে দেবো আরবিআই, তুমি আমাকে টাকা দাও, সেটা হবে না, কারণ এসএলআর আলাদা জিনিস, আর এই যে রেপো রেট মানে ব্যাংকের লেন্ডিং এটা আলাদা জিনিস, দুটোকে মিশিয়ে দিলে চলবে না। তোমার এসএলআর এ যেটা আছে সেটা তোমাকে রিজার্ভ রাখতে হবে, ওই জন্য তো রিজার্ভ, তো দিয়ে দিচ্ছে, তার মতো রিজার্ভ রাখা হচ্ছে না, সেই জন্য এসএলআর কোটাটাকে ব্যাংক ইউজ করতে পারে না। বলো রেপো রেট বোঝা গেল কিনা? বোঝা গেছে? কার বোঝা গেল না বলো? আর বোঝা গেল না? বলো 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 বলো, লজ্জার কিছু নেই, বুঝতে না পারলে বলবে, ডাইরেক্ট বলবে। ওভার ক্লিয়ার? ওকে, আমি ধরে নিচ্ছি সবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা না বললে আমি বুঝতে পারবো না কার কে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। দেখো এটা হচ্ছে যে আজকেরই নিউজ পেপারের হেডলাইন, ঠিক আছে, December 5 আজকেরই নিউজ পেপারের হেডলাইন। এটা কি বলছে ভালো করে পড়ো। আরবিআই এমপিসি, আরবিআই এর মানি মনিটারি পলিসি কমিটি, সেখানে মিটিং এ কি ঠিক হয়েছে, রেপো রেট কাট বাই 25 বেসিস পয়েন্টস টু 5.25%। মানে কি করেছে আরবিআই, দেখো রেপো রেট কমিয়ে দিয়েছে, আরবিআই রেপো রেট কাট করে দিয়েছে বাই 25 বেসিস পয়েন্ট, মানে কি, দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বেসিস পয়েন্ট মানে হচ্ছে আরবিআই যে রেপো রেটটা মাপে পার্সেন্টেজেও মাপে আবার বেসিস পয়েন্টেও মাপে। 1 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 0.01%, ঠিক আছে, 1 বেসিস পয়েন্ট, এটাকে বিপিএস বলে, 1 বেসিক পয়েন্ট, ঠিক আছে, তাহলে 25 বেসিক পয়েন্ট মানে কি, বেসিস পয়েন্ট মানে হচ্ছে যে 0.25%, ঠিক আছে, মানে ব্যাংকের যে রেপো রেট সেটা 0.25% কম করে দিয়েছে, ঠিক আছে, দিয়ে এখন কত আছে 5.25%। এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে যে এটাই দাঁড়াচ্ছে যে ব্যাংক এই যে আমাদের মার্কেটে ইনফ্লেশন এখন খুব কম, ডিফ্লেশন দেখা যাচ্ছে, জিনিসপত্রের দাম এখন কম, ঠিক আছে, তার মানে ব্যাংক আরবিআই কি চাইছে, আরবিআই চাইছে যে সবারই হাতে টাকা আসুক, ঠিক আছে, সেই জন্যই তো ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে। দেখো ভালো করে বোঝো, ব্যাংক যদি রেপো রেট কমিয়ে দেয়, মানে ধরো কমিয়ে দিল ব্যাংক রেপো রেট কমিয়ে দিল, মানে কি, যেগুলো অন্যান্য কমার্শিয়াল ব্যাংক গুলো আছে তারা কি চাইবে, তারা তো আরো বেশি বেশি টাকা নিজের কাছে রাখতে চাইবে, তারা বেশি বেশি টাকা নিয়ে নেবে। যখনই ধরো তুমি ধরো কোথাও লোন নিতে গেলে, যেখানে কম লোন পাবে কম লোনের রেট পাবে, সেখান থেকে তো টাকা নিয়ে নেবে, তাই না, তার মানে আরবিআই যখনই এই রেপো রেট মানে লোনের পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে, তখন সব ব্যাংক গুলো টাকা তুলবে, তার মানে কি হলো, যে মার্কেটে টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটাও মনে রাখতে হবে যে রেপো রেট কমিয়ে দেওয়া মানে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাবে, রেপো রেট কমিয়ে দিচ্ছে, তাহলে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাবে, আর ইনফ্লেশন কি হবে, ইনফ্লেশনটা বাড়বে, মানে ইনফ্লেশন, আর যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে চায় তাহলে কি করে, রেপো রেট বাড়িয়ে দেবে, ঠিক আছে, এগুলো আমি একবারে লিখিয়ে দেবো চাপ নেই, ঠিক আছে, তাহলে ব্যাংক ব্যাংক কি করতে পারে, এই জিনিসগুলো রিলেশন গুলো বোঝো যে ইনফ্লেশনের সঙ্গে রেপো রেটের কি সম্পর্ক থাকতে পারে, কেন করছে এটা, ঠিক আছে, ইনফ্লেশন যদি কমাতে চাই, ব্যাংক যদি ইনফ্লেশন কমাতে চায়, তাহলে কি রেপো রেট ইনফ্লেশন কমাতে চাইছে, ঠিক আছে, তার মানে কি করবে, যে সবার কাছে টাকা কম কম চাইছে মানে রেপো রেট বাড়িয়ে দেবে, রেপো রেট বাড়িয়ে দেওয়া মানে সবার কাছে টাকা কম কম যাবে, ঠিক আছে। তারপর কি আছে, ইএমআই টু কাম ডাউন, হ্যাঁ যে কোনো ধরো লোন গুলো ইএমআই বা যে কোনো লোন নিয়েছো সেগুলোর দাম কমে যাবে, ঠিক আছে, কেউ যদি ইএমআই নিয়ে থাকে দেখবে দাম কমে যাবে অনেকটা, ঠিক আছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ডিসমিসেস কনসার্নস অন রুপি সেস কমফোর্টেবল অন এক্সটার্নাল সেক্টর, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে, আগের দিন ঠিক আছে, এটা আজকেরই নিউজের হেডলাইন। বলো কার বোঝা গেল না, রেপো রেট কার বোঝা গেল না, বলো ফটাফট বলো।
হুম হুম রেপো রেটটা আরেকবার বলে দেবো। দেখো রেপো রেট কিছুই নয়, রেপো রেট হচ্ছে সেই রেট যে রেটে আরবিআই কোনো ব্যাংকে টাকা দেয়। যেমন আমরা যে একটা ধরো আমরা যখন পার্সোনাল লোন নিতে যাই কোনো ব্যাংকের কাছ থেকে আমরা লোন নেবো, তাহলে লোন নিতে গেলে কিছু একটা পার্সেন্টেজে লোন নিই তো 10%, 5%, 8%। সেই পার্সেন্টটা যখন ব্যাংক কোনো আরবিআই কাছ থেকে নেয় সেই রেটটাকে বলবো রেপো রেট। মানে রেপো রেট মানে এটাই ব্যাংকের লোন নেওয়ার রেট। কোথা থেকে? না আরবিআই থেকে। ব্যাংকের লোন এটাকে রিপারচেজ কেন বলি এইমাত্র বোঝালাম। রিপারচেজ এই কারণেই বলি, যখন ব্যাংক লোন নেবে তখন ব্যাংক লোন নিয়ে কোল্যাটারাল হিসাবে কি রাখবে? না গভর্নমেন্ট সিকিউরিটি রাখবে, ঠিক আছে, যে কোনো একটা গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই কে দিয়ে দেবে। আর যখনই টাইম হয়ে যাবে, ধরো 5 বছর টাইম হয়ে গেল, এরপর ব্যাংক কি করবে? ওই টাকাটা মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো টাকা ওকে দেবে, প্লাস যে জিসেকটা আবার পারচেজ ব্যাক করবে, মানে জিসেকটা আবার টাকাটা ব্যাক নিয়ে নেবে, ঠিক আছে। এই জন্য বলি রিপারচেস রেট, ঠিক আছে। এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এসএলআর কোটা এটা এর জন্য ইউজ করতে পারে না, ঠিক আছে, বোঝা গেছে? হুম বলো। হ্যাঁ হ্যাঁ একদম। এসবিআই বা যে কোনো কমার্শিয়াল ব্যাংক আরবিআই কাছ থেকে নেবে, টাকাটা লেন্ড করবে, মানে টাকাটা ও নেবে, ঠিক আছে। বড় করবে, লেন্ড করবে না, বড় করবে, ধার নেবে, ঠিক আছে, লোন নেবে। ও নেবে আর গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই কে দিয়ে দেবে, ঠিক আছে। প্রথমবারে নিল সেটা হচ্ছে রেপো রেট, যেই রেটে নিল। আবার পরে কি হবে? যখন আবার টাকাটা শোধ করতে হবে তো তাহলে এসবিআই আবার টাকাটা শোধ করবে, ঠিক আছে। এই যে এখানে ক্যাশ লিখেছি দেখো কোন দিকে অ্যারোটা দিয়েছি, অ্যারোটা এসবিআই দিকে যাচ্ছে, মানে টাকা নিচ্ছে, ঠিক আছে, টাকা নিচ্ছে আর গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে। দিয়ে আবার পরে পারচেজ করে নিল, জি সেটটা আবার পারচেজ করে নিল, ঠিক আছে, পরে পারচেজ করে নিল আর পুরো টাকা এই সুদ সমেত পুরো শোধ করে দিল, ঠিক আছে। হুম এগুলো একটু টেকনিক্যাল কনসেপ্ট আছে, ঠিক আছে, এগুলো দেখবে তুমি যদি বই দেখে পড়তে চাও কত চাপ লাগবে দেখবে, বুঝতে পারবে না কোনোভাবে। এগুলো একটু বুঝে না, কিন্তু কিছুই নয়, জিনিসগুলো ইজি, খুবই ইজি আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমাদের। তুমি যদি নিউজ পেপার ফলো করে দেখবে বারবার এই কথাগুলো আসে, রেপো রেট, সিআরআর, এসএলআর, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, খুবই ভালো করে বুঝতে হবে। একবার বুঝে গেলে আর কখনো ভুলবে না, ঠিক আছে। একবার বুঝে মাঝে মাঝে রিভাইজ করলে আর কখনো ভুলবে না। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? ওকে, তাহলে এরপর আছে রিভার্স রেপো রেট। তাহলে রেপো রেট, যদি রেপো রেট ভালোভাবে বুঝে দাও, এই বাকিগুলো কিছুই নয়। রিভার্স রেপো রেট মানে কি? রিভার্স মানে কি? উল্টো। মানে এখানে কি হয়? এখানে আরবিআই, দাঁড়াও এক সেকেন্ড, পেনটা আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আরবিআই কি করলো? টাকা দিল, এসবিআই কে টাকা দিল, ঠিক আছে। সেইটাই মানে এসবিআই টাকা বড় করলো, সেটাই তো রেপো রেট। এবং অনেক সময় কি হয়, ধরো ব্যাংকে এসবিআই এর কাছে টাকাটা অনেক বেশি হয়ে যায়, অনেক সময় ধরো বেশি টাকা, অনেক টাকা জমা হয়ে গেছে আর এসবিআই কি করবে? খুঁজে পাচ্ছে না, তাহলে আরবিআই এর কাছে এ চাইলো যে আরবিআই এর কাছে আমি ডিপোজিট করে দিই, তাহলে অনেক সময় হয়তো। আর এটা মনে রাখবে যে আমি এসবিআই বলছি তার মানে এটা এসবিআই সেটা নয়, কিন্তু যে কোনো কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, এসবিআই এক্সাম্পলের জন্য বলছি তোমাদেরকে, নট অনলি এসবিআই। যে কোনো ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক, হরিয়ানা ব্যাংক, অমুক ব্যাংক, যে কোনো ব্যাংক, যে কোনো কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে এসবিআই যখন আরবিআই এসবিআই কে দেয়, এটা তো জেনারেলি রেপো রেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আরবিআই খুব কমই টাকা, মানে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আরবিআই টাকা দেয়। আরবিআই কি করে? সমস্ত ব্যাংকে টাকা দিয়ে বেড়ায়, এই ব্যাংকে ওই ব্যাংকে টাকা দিয়ে বেড়ায়, দিয়ে ইন্টারেস্ট কামায় রেপো রেটে, ঠিক আছে। আর অনেক সময় কি হয় যেটা বললাম, যে এসবিআই এর কাছে টাকা বেশি হয়ে গেল, যে অনেক টাকা আছে, তাহলে কি করবো? যে আরবিআই এর কাছে কিছু আমি ডিপোজিট করে রেখে দিই, তাহলে ডিপোজিট করছে মানে এই টাকাটার ইন্টারেস্ট পাবে তো। তাহলে সেটা হচ্ছে রিভার্স রেপো রেট, মানে রেপো রেটের ঠিক উল্টো। রেট অ্যাট হুইচ ব্যাংক পার্ক দেয়ার এক্সেস ফান্ড উইথ আরবিআই। পার্ক দেয়ার এক্সেস ফান্ড মানে কি? যেটা এক্সেস, বেশি পরিমাণ যেটা ফান্ড হয়ে গেছে, যে টাকাটা হয়ে গেছে, সেটা আরবিআই এর কাছে পার্ক করে রাখে, ঠিক আছে, আরবিআই এর কাছে জমা রাখে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। আর এটা মনে রাখবে অলওয়েজ লেস দ্যান রেপো। কারণ কি রেপো রেট অলওয়েজ বেশি হয়? রেপো রেট অলওয়েজ বেশি হয় কারণ আরবিআই কিভাবে মনে রাখবে? কারণ আরবিআই তো সবচেয়ে বড় ব্যাংক, তার মানে ও কি চাইবে? সবসময় বেশি ইন্টারেস্ট কামাতে চাইবে। তাহলে ও কোন কোন রেটে কামায়? ও তো রেপো রেটে কামায়। তা রেপো রেট অলওয়েজ বেশি হবে রিভার্স রেপো রেট থেকে, বোঝা গেল? তাহলে রিভার্স রেপো রেট থেকে রেপো রেটটা অলওয়েজ বেশি হবে, তবেই তো ব্যাংক কি করবে? ব্যাংক যখন টাকাটা রাখতে চাইবে আরবিআই এর কাছে, ওকে কম দেবে, ব্যাংকে কম ইন্টারেস্ট রেট দেবে। আর আরবিআই নিজে বেশি টাকা, যখন টাকা দেবে বেশি ইন্টারেস্ট রেট নিয়ে নেবে, ঠিক আছে। আর এটা অপারেশন কিভাবে হয়?
একটা প্ল্যাটফর্ম আছে আরবিআই এর ই কুবের প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেটা এই নামটা মনে রাখবে, আরবিআই ই কুবের প্ল্যাটফর্ম কোর ব্যাংকিং সলিউশন। এটা থ্রু দিয়ে এই অপারেশন গুলো হয় পুরোটাই, রেপো রেট প্লাস রিভার্স রেপো রেট, এই অপারেশন গুলো এই ই কুবের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে হয়। বোঝা গেছে? রিভার্স রেপো রেট বোঝা গেছে? ওকে। নেক্সট আছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। দেখো এটা কি জিনিস, মনে রাখবে এই যে রিভার্স রেপো রেটটা না, এটা এখনকার দিনে কম ইউজ করা হয়, খুবই কম। এটা এখনকার দিনে মানে দেখাই যায় না কোনো নিউজ পেপারে, বা খুবই কম দেখা যায়, এটা থাকে না। কি তার বদলে কি ইউজ করে? তার বদলে ইউজ করে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। এটা কি জিনিস? আমরা এইমাত্র কি বললাম যে রেপো রেটের ক্ষেত্রে একটা কোল্যাটারাল দিতে হয়, যে কোল্যাটারালটা কি না, গভর্নমেন্ট সিকিউরিটি। কিন্তু আর রিভার্স রেপো রেটের ক্ষেত্রেও কোল্যাটারাল দিতে হয়। আর এখানে রিভার্স রেপো রেটের ক্ষেত্রে কে কাকে কোল্যাটারাল দেবে? দেখো এক্ষেত্রে টাকা কে নিচ্ছে? টাকা নিচ্ছে আরবিআই, তাই তার মানে কোল্যাটারালটা কে দেবে? আরবিআই দেবে। ধরো এসবিআই থেকে আরবিআই টাকা গেল, আর এখান থেকে এখানে কোল্যাটারাল গেল, ঠিক আছে। কিন্তু এই রিভার্স রেপো রেটের মতো সেম জিনিস হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, একই জিনিস। এখানেও কি করবে? আরবিআই কে কি করবে? টাকা দেবে, ঠিক আছে। আরবিআই কে যে কোনো কমার্শিয়াল ব্যাংক, আমি ধরো এসবিআই লিখছি, টাকা দেবে। আর এখানে কোনো কোল্যাটারাল সিস্টেম নেই, এখানে কোনো কোল্যাটারাল লাগবে না, ঠিক আছে। বোঝা গেল? অ্যাডিশনাল টুল টু অ্যাবজর্ব লিকুইডিটি। অ্যাবজর্ব লিকুইডিটি কেন? কারণ যেটা লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে অ্যাকচুয়ালি কত টাকা আছে। লিকুইড মানে কত টাকাটা খরচা করার মতো কত টাকা আছে অ্যাকচুয়ালি, সেই টাকাটা হচ্ছে লিকুইডিটি। তার মানে এক্সেস যে লিকুইডিটি হয়ে যাবে, বেশি টাকা যেটা হয়ে যাবে, সেটা তো আরবিআই এর কাছে জমা রাখবে বললাম এইমাত্র, ঠিক আছে, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে। তাহলে এই টাকাটা জমা রাখবে ঠিকই, কিন্তু কোনো কোলাটারাল পাবে না, কোনো গভর্নমেন্ট সিকিউরিটি এখানে পাবে না, ঠিক আছে। আর নেক্সট কি আছে? আচ্ছা এটা একটু পরে বলছি, এলএফ করিডোরটা একটু পরে বলছি, তার আগে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিটা বলে দিই, তারপরে সেকেন্ড লাইনটা বলছি, ওকে। দেখো এটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ঠিক আছে, এমএসএফ। এটা কিন্তু এমএসপি নয়, এমএসপি টা আগের দিন বলেছিলাম, ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে এমএসএফ। এমএসএফ কি জিনিস? দেখো কোন কোন ব্যাংকের কি হয়, ধরো ওভারনাইট, মানে ধরো আজকে আজকে টাকা চাই, আজকেই টাকা চাই, মানে আজকেই চাই। এই যে যখন রেপো রেটের ক্ষেত্রে পড়ছিলাম, এটা তো একটা প্রসেস আছে যে গভর্নমেন্ট সিকিউরিটি সাইন করতে হবে, একটা প্রসেস, মানে একটা টাইম লাগবে। কিন্তু অনেক সময় কি হয়, ব্যাংকের ইনস্ট্যান্ট মানে খুবই আর্জেন্ট টাকা যায়, খুবই আর্জেন্ট, ঠিক আছে। ধরো হতে পারে যে কোনো ক্ষেত্রে ধরো ব্যাংক তার এসএলআর মেনটেন করেনি, ধরো এসএলআর মানে ধরো যেটা রিজার্ভ রাখতে হয় সেই মেনটেন করেনি, কিন্তু ধরো আরবিআই এর দেখতে চাইছে, তখন কি হবে, তাকে ইনস্ট্যান্ট টাকা বড় করে দেখাতে হবে। বা ধরো এরকম কেস হলো, সাপোজ ধরো কোনো ব্যাংক, ঠিক আছে, ব্যাংকে কি হলো, ব্যাংকে ধরো কেউ টাকা জমা রেখেছে, আর ব্যাংক সেটাকে ইন্টারেস্ট অন্য কাউকে লোন দিয়ে দিয়েছে। তুমি ব্যাংকে টাকা রেখেছো, ব্যাংক কি করছে, কাউকে লোন দিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ করে কি হলো, কোন একটা ধরো ইয়ে ছড়িয়ে গেছে, কি বলে, মানে রটনা যেটাকে বলি, মানে কি বলে ওটাকে, যাই হোক, মানে কোন একটা, মানে যেটা অ্যাকচুয়ালি ঠিক নয় কিন্তু ছড়িয়ে গেছে, মানে কি বলে ওটাকে, যাই হোক, ওরকম কিছু একটা ছড়িয়ে গেছে, মানে যে ব্যাংক বন্ধ হয়ে যাবে, ব্যাংক ক্লোজ হয়ে যাবে, ব্যাংক ডুবে যাবে। তাহলে সবাই কি করে, সবাই তো ব্যাংক থেকে টাকা তুলতে চলে আসবে, তাই না? সবাই তো কি করবে, ব্যাংক থেকে যা টাকাটা আছে তুলে যাবে। কিন্তু ব্যাংক টাকা কোথায় পাবে? ব্যাংকের কাছে টাকা তো নেই, যা ছিল সব লেন্ড করে দিয়েছে, টাকা লোনে দিয়ে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের কি হতে পারে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি দরকার হতে পারে, মানে ইনস্ট্যান্ট লোন। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি মানে কি, ওভারনাইট ফান্ড, মানে ব্যাংকে যখন ইনস্ট্যান্ট আর্জেন্ট কোনো টাকার দরকার হয়, তখন কি করে আরবিআই তাকে তো দেয়, কিন্তু বেশি রেটে দেয়। যখন তুমি যদি রেপো রেটে নিতে চাও, তাহলে টাকা সঙ্গে সঙ্গে মিলবে না ঠিকই, টাকা কি একটু প্রসেস মেনটেন করে তারপর মিলবে, কিন্তু কম রেটে মিলবে। কিন্তু এমএসএফ টা অনেক বেশি রেট। এটা কি ওভারনাইট ফান্ড, মানে কি তোমাকে সঙ্গে 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 যখন দিচ্ছে, এটা তুমি নিজের ক্ষেত্রে ধরো ইমাজিন করো, ধরো তোমার যেটা, তুমি টাকা চাইছো, ঠিক আছে, তুমি টাকা চাইছো কারো কাছে নর্মাল রেটে ব্যাংকের কাছ থেকে টাকা পেয়ে গেলে, কিন্তু ধরো তুমি ঠিকঠাক মেনটেন করছো না তোমার যে টাকাটা ইন্টারেস্ট দেওয়ার কথা, মানে তুমি টাইমে ইন্টারেস্ট দিচ্ছ না, টাইমে ধরো ইন্টারেস্ট দিচ্ছ না, বা টাইমে তুমি টাকা পরিশোধ করছো না, কিন্তু তোমার আর্জেন্ট টাকা দরকার পড়ছে, তখন ব্যাংক কি তোমাকে নর্মাল রেটে দেবে? ব্যাংকের রেটটা বাড়িয়ে দেবে না, বেশি রেটে দেবে। সেটাই হচ্ছে মার্জিন। এটা অলওয়েজ গ্রেটার দ্যান রেপো রেট হয়, রেপো রেটের থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। আর এটা এটা কি না, এটার ক্ষেত্রে এসএলআর কোটা ইউজ করতে পারে, ঠিক আছে। কেন? কারণ এটা আর্জেন্সির ব্যাপার, তোমার ধরো গভর্নমেন্ট সিকিউরিটি নাই, তাহলে আর্জেন্ট এসএলআর থেকে বার করে দিয়ে দাও, ঠিক আছে। আর এটা মনে রাখবে, এটা 2% এনডিটি, 2% অফ এনডিটিএল, মানে তার বেশি ব্যাংক এই এমএসএফ এ নিতে পারে না,
মানে তোমার কাছে যেটা এনডিটিএল আছে, ম্যাক্সিমাম 2% তুমি কোনো আরবিআই এর কাছ থেকে নিতে পারো, তার বেশি নিতে পারো না। ঠিক আছে? তাহলে বোঝা গেছে এমএসএফ বোঝা গেছে, নাকি আরেকবার বোঝাবো বলো? ওকে, কোনটা কোনটা? আচ্ছা, 2% অফ এনডিটিএল। দেখো, এনডিটিএল মানে কি বললাম, যে ব্যাংকের কাছে যেই টাকাটা পড়ে থাকে লেন্ড করার মতো, যে টাকাটা পড়ে থাকে, মানে এই টাকাটা ব্যাংক লোনে দিতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে এনডিটিএল। একটা টোটাল টাকা, তার মধ্যে থেকে তার 2% মাত্র, ধরো এর কাছে 1,000 টাকা পড়ে আছে, এর 2% কত? 20 টাকা। ব্যাংক এমএসএফ এর মাধ্যমে মাত্র 20 টাকার বেশি, ম্যাক্সিমাম 20 টাকা ব্যাংক এমএসএফ এর মাধ্যমে নিতে পারে, মানে বড় করতে পারে, ধার করতে পারে আরবিআই এর কাছ থেকে। এমএসএফ এর মাধ্যমে মাত্র 2%, ম্যাক্সিমাম 2%, এর বেশি হবে না, এর বেশি হবে না। ঠিক আছে, এনডিটিএল টা বোঝা গেছে তো? তাহলে এটাকে ওভারনাইট ফান্ড, এটাও মনে রাখবে যে কোন। ঠিক আছে, এরপর একটা জিনিস ভালো করে দেখো, যেটা লিখবো, এখানে লিখি। হুম, ধরো আমি এখানে এই তিনটে জিনিস পড়লাম, এমএসএফ, কোথায় গেল, হ্যাঁ এমএসএফ, একটা হচ্ছে এসডিএফ, আর একটা হচ্ছে রেপো রেট। এই তিনটের মধ্যে কে সব থেকে বেশি বলো? তিনটে জিনিস বললাম, ধরো এটা একটু ছোট করি, বলো বলো কোনটা সবচেয়ে। একটা হচ্ছে এমএসএফ, একটা হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, আর আরেকটা কি বললাম, রেপো রেট। এই দুটো তিনটের মধ্যে কে সবচেয়ে বেশি হবে? বলো বলো বলো, কোন রেটটা? এগুলো তো কি, এগুলো তো সবই ইন্টারেস্ট রেট। এই তিনটের মধ্যে কোন রেটটা সবচেয়ে বেশি হবে? রেপো রেট বেশি হবে, আর বাকি এমএসএফ, আর বাকিরা বলো বলো, কোনটা বেশি হবে বলো? তার মানে তোমরা বুঝতে পারোনি, কোনটা বুঝতে পারোনি? সেফ কি জিনিস আরেকবার বোঝাবো? চলো আরেকবার রিভাইজ করে দিই, তিনটে জিনিস আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি, দিয়ে তোমরা নিজেরাই বলবে কোনটা বেশি কোনটা কম, তিনটেকে তোমরা, সবচেয়ে বেশি, তারপর কোনটা, তারপর কোনটা। দেখো, ফার্স্টে রেপো রেট। রেপো রেট কি বললাম, যে এই এই রেপো রেটে আরবিআই ব্যাংকে টাকা দেয়। এই রেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, ওই দেশের অন্যান্য ছোটখাটো যেগুলো কমার্শিয়াল ব্যাংক, সেই ব্যাংকে টাকা দেয় এই রেটে। ঠিক আছে, এটা হচ্ছে রেপো রেট। বোঝা গেল? স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি মানে কি, এটা রেপো রেটের ঠিক উল্টো। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হয়, যে ব্যাংক কি করে, টাকা দেয় আরবিআইকে। ঠিক আছে, তাহলে আমি ধরো এখানে আরবিআই লিখছি, আর এখানে লিখছি যে কোনো কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, তাহলে কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই যখন টাকা দিল, ঠিক আছে, টাকা দিল, সেটা হচ্ছে যে রেপো রেট, যে রেটে টাকা দিল। আর কমার্শিয়াল ব্যাংক যখন, সরি পেনটা বন্ধ হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই কে দিচ্ছে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, এসডিএফ। ঠিক আছে, যে রেটে দিচ্ছে। কনসেপ্টটা কি, যখন এই ব্যাংকের ওভারনাইট হঠাৎ করে আর্জেন্ট টাকার দরকার পড়ে, তখন আরবিআই কি করে, টাকা দেয়। সেটা হচ্ছে এমএসএফ, যখন হঠাৎ টাকার দরকার পড়ে। ঠিক আছে, এরপর দেখো, এটা তো আর্জেন্ট ব্যাপার এমএসএফ, তাহলে এটা এক্ষেত্রে কি করবে, যে ব্যাংক কোনো এমএসএফ এর কখন দরকার পড়ে, যে ব্যাংক ঠিকঠাক মেনটেন করছে না, এরকম ক্ষেত্রে দরকার পড়ে। তাহলে এই ক্ষেত্রে কি করবে, ব্যাংক তো ইন্টারেস্ট রেটটা অবশ্যই বাড়িয়ে রাখবে, তাই না? তাহলে এমএসএফ সবচেয়ে বেশি হবে, তাই না? এমএসএফ সবচেয়ে বেশি হবে। তারপর কে বেশি হবে? তারপর দেখো রেপো রেট বেশি হবে। আর সবচেয়ে কম হবে কে? রিভার্স রেপো রেট বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, তাই না? এটাই তো হবে, কারণ কি, বলো। কথাটা কাটা কাটা আছে, বুঝতে পারলাম না, বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা বেশি? বেশি হচ্ছে এমএসএফ, এমএসএফ সবচেয়ে বেশি। ঠিক আছে, এমএসএফ সবচেয়ে বেশি, তারপর রিভার্স রেপো রেট, তারপর এসডিএফ, এটা সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে এই যে এই তিনটেকে আমরা কি বলবো, দেখো একদম প্রথমে, ক্লাসের একদম প্রথমে সেটাই আমরা পড়লাম, ক্লাসের একদম প্রথমে কোথায় গেল, এই যে দেখো, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এর মধ্যে আছে রেপো, রিভার্স।
রিভার্স রেপোটাই এটাই হচ্ছে যে এলএএফ, এটা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট। এই তিনটেকে একসঙ্গে কি বলবো? এল এ এফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, মনে রাখবে। তাহলে এগুলো তো লিকুইডিটি অ্যাডজাস্ট করার জন্য, তাই না? লিকুইডিটি মানে টাকা অ্যাডজাস্ট করার জন্য, যে লিকুইডিটি মানে মার্কেটে কত টাকা আছে খরচ করার মতো, সেটাকে ইয়ে করার জন্য। তাহলে এ দেখো, এটাকে যদি একটা ঘরের মতো চিন্তা করি, এটা দেখো সবচেয়ে সিলিং হবে, এমএসএফ টা সবচেয়ে উপরে, তার মানে এটা সিলিং বলবো, ঠিক আছে? এটাকে সিলিং বলবো, আর এটাকে বলবো ফ্লোর, মানে কি মেঝে, তাই না? এটাকে বলা হয়। তাহলে যদি বলে সিলিং অফ এলএএফ করিডোর, তখন বলবো এমএসএফ। যদি বলে ফ্লোর অফ এলএফ করিডোর, তাহলে বলবো এসডিএফ। আর মাঝে কি থাকে? রেপো রেট। বলো এই কনসেপ্ট আর বোঝা গেল না? বলো, আর বোঝা গেল না বলো? এই জিনিসটা মনে রাখবে, এটা হাইলাইট করে রাখছি, খুব ইম্পর্টেন্ট। সবার ক্লিয়ার? লিকুইডিটি অ্যাডজাস্ট কি? ওকে ওকে। এরপর কতগুলো ছোট ছোট কনসেপ্ট আছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট, এলএএফ করিডোরটা, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। আটকে গেল মনে হচ্ছে। ওকে। আরেকটা হচ্ছে যে রিজার্ভ রেশিও, এই দুটো জিনিস, ঠিক আছে? রিজার্ভ রেশিও আর হচ্ছে যে এলএফ, এই দুটো তো হয়ে গেল। এরপর ছোট ছোট জিনিস আছে, একটা হচ্ছে যে ব্যাংক রেট। ব্যাংক রেট কি জিনিস? এটা হচ্ছে রেপো রেটের মতোই, লং টার্মের জন্য যখন দেয়। ধরো আরবিআই কি করে, আরবিআই লং টার্মের জন্য অনেক সময় দিয়ে রাখে। তাহলে যখন এই লং টার্ম হয়ে যাবে, তখন আমরা ইউজ করব ব্যাংক রেট, ঠিক আছে? ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই গিভস লং টার্ম লোন টু ব্যাংক, ঠিক আছে? ব্যাংকের রেপো রেটের মতো একই জিনিস, কিন্তু লং টার্মের ক্ষেত্রে হলে সেটাকে আমরা বলবো যে ব্যাংক রেট। এটা এতটা ইউজ করা হয় না, ঠিক আছে? নট সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটা কি হয়, এখানেও কোল্যাটারাল দরকার হয়, কোল্যাটারাল রিকোয়ার্ড। হয়ে গেল। এরপর যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওএমও, ঠিক আছে? ওপেন মার্কেট অপারেশন। দাঁড়াও একটু জল খাই। হ্যাঁ, ওএমওটা কি? ধরো এখানে যে ছবিটা দিয়েছি, ছবিটা এখানে দেখো, ওপরে ওপরে যেই লেয়ারটা আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, মানে কি আরবিআই। এইখানে ধরো আরবিআই আছে, মাঝে কমার্শিয়াল ব্যাংকগুলো, কোনো কমার্শিয়াল ব্যাংক, মাঝে যে কোনো ব্যাংক আছে, ঠিক আছে? আর একদম লাস্টে কি আছে? পাবলিক, মানে কি দেশের জনগণ, পাবলিক বা যে কোনো হতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এই তিনটে লেয়ার বোঝা গেল, এই তিনটে লেয়ার আমরা করেছি। এরপর কি করেছি? গভর্নমেন্ট সিকিউরিটি যেই বললাম, গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ড, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক এখানে কি করছে? ফার্স্টে আরবিআই কি করছে? আরবিআই কোনো ব্যাংককে গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে, যে তুমি এই গভর্নমেন্ট সিকিউরিটিটা রাখো, তার বদলে কি করবে? সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে মানে কি, ও টাকা নেবে তো, তাই না? তাহলে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল, বোঝা গেছে? তাহলে ব্যাংক থেকে টাকা নিল সেন্ট্রাল ব্যাংক, তার বদলে গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে দিল ব্যাংককে, ঠিক আছে? তারপরে ব্যাংক এই যে নিল, যখনই এই ধরো ব্যাংকের কাছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো ব্যাংকের কাছে আমি বললাম যে, ওকে ওকে, দেখো ব্যাংকের কাছে সাপোজ ধরো 100 টাকা আছে, ঠিক আছে? এই 100 টাকা থেকে কি করলো সেন্ট্রাল ব্যাংক, বলছে আমাকে তুমি টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে গভর্নমেন্ট সিকিউরিটি দেবো। তাহলে এই 100 টাকাটা তো সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিল, আর এই একটা গভর্নমেন্ট সিকিউরিটির কাছে চলে এলো। তাহলে মার্কেটে তো 100 টাকা ছিল, মার্কেট থেকে তো টাকাটা চলে গেছে, তাই না? তার মানে মার্কেটে তো একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে, মার্কেটে টাকার পরিমাণটা কমে গেছে। তাহলে ব্যাংক ব্যাংক কি করবে? 100 টাকাটা কোথা থেকে নিয়েছে? ব্যাংকে তো নিজের টাকা নয়, ব্যাংক তো পাবলিকের কাছ থেকে নিয়েছে, তাই না? তাহলে ব্যাংক টাকাটা নিয়ে কি করেছে, সেন্ট্রাল ব্যাংক যে কি করেছে, সব টাকাগুলো নিয়ে গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে দিচ্ছে। তার মানে কি হলো, একটা ইনফ্লেশন কন্ট্রোল হয়ে গেল। আবার ধরো যখন কি, এটা যখন ইনফ্লেশন হয় তখন এই কাজটা করে। আবার কোনো ক্ষেত্রে কি করে, যে ব্যাংক চাইলো যে আমি মার্কেটে বেশি টাকা ছাড়বো, দেখছি যে জিনিসপত্রের দাম কমে গেছে, ঠিক আছে? তাহলে কি করবে, যে এই ব্যাংকের কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটি গুলো ছিল, সেগুলো ব্যাংক নিয়ে নেবে, তাই না? এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই সমস্ত যত মার্কেটের ব্যাংকের কাছে যত গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, সেগুলো বলবে যে আমাকে দিয়ে দাও, আমি তোমাদের টাকা দেবো, ঠিক আছে? তাহলে এইটা রেপো রেট, তো এটাই পড়েছিলাম, রেপো রেট মানে কি?
রেপো রেট মানে এই জিনিসটাই তো রেপো রেট অ্যাকচুয়ালি, তাই না? তাহলে সেন্ট্রাল ব্যাংক যে কোনো ব্যাংককে টাকা দিচ্ছে, দিয়ে গভর্নমেন্ট সিকিউরিটি সেন্ট্রাল ব্যাংক নিয়ে নিচ্ছে, তাই না? এই ক্ষেত্রে কি হলো, দেখো মার্কেট টাকা আসছে মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে 100 টাকা ছিল, এ ব্যাংকে দিয়ে দিল। তার মানে ব্যাংকে দেয়া মানেই মার্কেটে আসছে, ব্যাংকের পর মানুষকে অন্য মানুষকে লোন দেবে, তাই না? তাহলে এই লোন এইটাই দেখো পাবলিককে দিচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কখন ইউজ করা হয়, যে যখন দেখছে ইনফ্লেশন ডিফ্লেশন দেখা দিচ্ছে, মানে ইনফ্লেশন কমে গেছে, তাই না? মার্কেটে জিনিসপত্রের দাম অনেক কমে গেছে, তাহলে সেখানে ইকোনমিকে একটু গ্রোথের জন্য দেখছে, ইকোনমিকে একটু চাঙ্গা করার জন্য মার্কেটে টাকা ঢালতে হবে, তাই না? সেন্ট্রাল ব্যাংক তো সেটাই বলবে, আরবিআই বলবে যে চাঙ্গা করতে হবে, সেই জন্য আমরা টাকা ঢালবো। টাকা কিভাবে ঢালবো? ওখান থেকে আরবিআই কি করবে, সমস্ত যেগুলো জিসেক গুলো ছিল, জিসেক গুলো নিয়ে নেবে, দিয়ে টাকা দিয়ে দেবে, টাকা চলে গেল। এটা কখন ইউজ করে, কন্ট্রোল রিসেশন। রিসেশন মানে কি, যখন ইকোনমি ডাউনওয়ার্ড, যখন ইকোনমি ডাউনওয়ার্ড আছে, ইকোনমি নিচের দিকে আছে, তখন ইকোনমিটা চাঙ্গা করার জন্য এটা করবে। আর যখন ইনফ্লেশন বেশি হয়ে গেছে দেখছে, তখন কি করবে, গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকের কাছে, সরি আরবিআই এর কাছে যত গভর্নমেন্ট সিকিউরিটি আছে সেগুলো দিয়ে দেবে বিভিন্ন ব্যাংকে, যে তোমরা এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো রাখো, দিয়ে তোমার কাছে যা টাকা আছে আমাকে দিয়ে দাও। তাহলে এটা দেখো আরবিআই একটা একটা অপারেশন করছে না, যখন যেটা মার্কেট অপারেশন করছে মার্কেটে, সেটাকেই আমরা বলবো ওপেন মার্কেট অপারেশন। এই পুরো ব্যাপারটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। এটা মানে কি, তাহলে বাইং এন্ড সেলিং অফ জিসেক, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কি করছে, যখন জিসেক কে ইউজ করে মার্কেটকে অপারেট করছে, ঠিক আছে? গভর্নমেন্ট ইউজ করে মার্কেট অপারেট করছে। তাহলে যদি সেল অফ সিকিউরিটি করে, সেল অফ সিকিউরিটি যখন কি করলো, তার মানে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে, উইথড্রয়িং মানি ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে। আর যখন সিকিউরিটি বাই করছে, মানে টাকা সিকিউরিটি বাই করছে মানে কি, ওকে টাকা দিতে হবে, তার মানে ইনজেক্ট করছে, টাকা ইনজেক্ট করছে, ঠিক আছে? ইনজেক্টিং লিকুইডিটি ইনটু দা মার্কেট, ঠিক আছে? লিকুইডিটি ইনজেক্ট করছে মানে মার্কেটে টাকা ছাড়ছে। বলো এই জিনিসটা বোঝা গেল? ওপেন মার্কেট অপারেশন বোঝা গেছে? হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটি বলে দিচ্ছে। গভর্নমেন্ট সিকিউরিটি কিছু না, বন্ড পেপার। বন্ড পেপার আমরা জানি তো, বন্ড পেপারে কি হয়, যে একটা পেপার থাকে, এখানে ধরো গভর্নমেন্টের আরবিআই সিগনেচার লেখা থাকে যে আমি এই সিকিউরিটি, এই যে কাগজটা আছে, এটা 500 টাকায় দেওয়ার ডিমান্ড, 500 টাকা দেওয়ার ইয়ে করছি। ধরো যেই কাগজগুলো তোমার কাছে, যে নোটগুলো, নোটগুলো খুলে দেখবে যে ওখানেও লেখা থাকে, গভর্নরের সাইন থাকে, আর উপরে লেখা থাকে যে আই হিয়ার বাই, এরকম কি লেখা থাকে আমার মনে নেই, ঠিক আছে? কিছু লেখা থাকে ওইরকম, মানে একটা ওরা একটা প্রমিস, প্রমিসটা এখানে লেখা থাকে। এই কাগজের টুকরোটাই হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটি। এটা এটা একটা দাম থাকে, ঠিক আছে? এটা একটা ভ্যালু থাকে, যে এত টাকায় দেওয়ার প্রমিস করছি। ধরো এ 100 টাকায় দেওয়ার প্রমিস করলো, 100 টাকায় এই এটা এটা তুমি ধরো নিলে, তাহলে তোমাকে এটা যদি তুমি কিনতে যাও, তাহলে তোমাকে 100 টাকা দিতে হবে, ঠিক আছে? আবার এটা তুমি আবার যখন দিয়ে দিলে, তখন তার বদলে কিছু টাকা ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? এটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ড, একই জিনিস। সেটাকে বলে জিসেক, বলি জিসেক। বলো, ক্লিয়ার হয়েছে? আসলে যে ওখানে উপরে যেটা বললেন 1000 টাকা, হ্যাঁ, আর যেটা মানে ল্যাখটা বললেন, ওটা হ্যাঁ। কি যখন চাইছে তখন কিছুটা দিচ্ছে, বাকি যেটা 3000 কিংবা 4000 টাকা রেখে দিচ্ছে, সেটা হুম। কি সে তারপরে আবার পাবে না, ওটা সে নিয়ে নেবে ব্যাংক? না, ওটা নিয়ে, ওই তুমি রিজার্ভ রেশিওটা বলছো তো, এই রিজার্ভ রেশিও, এটা এটা তো না, এটা কেন নিয়ে নেবে? এটা তো টাকাটা অ্যাকচুয়ালি তো পাবলিকের টাকা, তাই না? টাকাটা অবশ্যই নিয়ে নেবে না, ওটাকে জমা রাখতে হবে, এটাকে পাবলিকের টাকা মনে রাখবে। এই যে রিজার্ভটা রাখছে 2000 টাকা, এটা কার জন্য রাখছে, এটা পাবলিকের জন্য। যে কোনো সময় যদি পাবলিক চায়, ধরো এই আমি আরেকবার বলছি, 5,000 টাকা কি করো, পাবলিক যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে রাখলো, 5,000 টাকা জমা রেখেছে, দিয়ে এই ব্যাংক কি করবে, এই ব্যাংক টাকা কামানোর জন্য, ইন্টারেস্ট রেট কামানোর জন্য কি করবে, যে লোনে দেবে। লোন দেওয়ার আগে টাকা ও আরবিআই এর কাছে কিছু টাকা রাখবে সিআরআর হিসাবে, নিজের কাছে কিছু রাখবে এসএলআর হিসাবে। ধরো এই 2,000 টাকা সিআরআর প্লাস এসএলআর হিসাবে রেখেছে, এটা তো ব্যাংক আরবিআই এর কাছে রাখলো, আরবিআই নিয়ে নেবে না। এই টাকাটা যদি ধরো যে এই ব্যাংক বললো যে হ্যাঁ ওই পাবলিক আমার কাছে ধরো এখন লিকুইডিটি কমে গেছে, আমি ওই ওকে দেওয়ার জন্য আমার এই টাকাটা লাগবে, তখন আরবিআই দিতে বাধ্য, এই ব্যাংক এই টাকাটা আর ইয়েকে দিয়ে দেবে, ব্যাংকে দিয়ে দেবে, ব্যাংক আবার পাবলিককে দেবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট যখন যদি কোনো, এটা কিসের জন্য, এমার্জেন্সি ফান্ড বলতে পারো, এটাকে এমার্জেন্সির জন্য রেখেছে, যে কোনো টাকা এটা তোমার রিজার্ভে রাখতে হবে। আমাদের আমরা নিজেরাই করি না, ধরো আমরা স্যালারি পেলাম, কিছু টাকা রিজার্ভ হিসাবে রেখে দিই, যে কোনো যদি বিপদ আপদ রেখে দিলাম ব্যাংকে,
বা কোনো টাকা, এই টাকাটা আমরা কোনো হাতই দেবো না যতক্ষণ না কিছু এমার্জেন্সি কিছু না হচ্ছে, কোনো হাত দেবো না। এটা সেই জিনিস রিজার্ভে রাখা। ঠিক আছে, বোঝা গেছে? Okay. ওকে, আর বাকিরা কার কোথায় প্রবলেম আছে আমাকে একটু বলো তো। কার কোথায় প্রবলেম আছে, কি বুঝতে পারলে না, বলো। এনি প্রবলেম? আশা করছি কিছু প্রবলেম নেই। ওকে চলো, আজকে আর কোশ্চেন করা হবে না, 7টা 12 বেজে গেল। ঠিক আছে, চলো এখানে এন্ড করছি তাহলে ক্লাসটা। নেক্সট দিন এটা দিয়ে দেবো, যার যে লেখা হলো না লিখে নেবে, খাতায় মাস্ট লিখবে, যে পিডিএফ এ আছে লিখবো না, এরকম করবে না, তাহলে আর পড়াশোনা হবে না। ঠিক আছে, পিডিএফ এর ভরসায় থাকলে হবে না, নিজের খাতায় একদম লিখে নেবে। আজকে আমি এটা এই জন্য এই বানিয়ে রাখলাম, যে কারণে এই যে কম টাইম লাগে, অনেকগুলো জিনিস আছে তো, আর জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেই কারণে আমি আগে থেকে লিখে সব এই টাইপ করে করে রেখেছি, যে পরে আমার বেশি টাইম যাতে দিতে না হয়। ঠিক আছে, বোঝানোর জন্য বেশি টাইম যাতে ইনভেস্ট করতে পারি। ঠিক আছে, চলো ক্লাসটা এখানে এন্ড করছি।